আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। সরকার ভয় পায় বলেই বিদেশে যেতে দিচ্ছে না, অভিযোগ বিএনপির। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি থেকে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক যাত্রা, অংশ নেবেন সাইডলাইন বৈঠকে। বাংলাদেশ চাইলে জাতীয় নির্বাচন নিয়ে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত জাতিসংঘ, ভাষান্তরে যুক্ত হতে সমঝোতা চুক্তি চূড়ান্ত। এবং ফাইজার বা মডার্নার ভ্যাকসিন দেশে আসলে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা, মাসে 2 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাশিয়ায় কাঁচের তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাসের জন্য বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 25শে সেপ্টেম্বর থেকে বর্ধিত মুক্তির মেয়াদ কার্যকর হবে। তবে তিনি বিদেশ যেতে চাইলে আবার আদালতে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোরসালিন বাবলার রিপোর্ট। 2020 সালের 25শে মার্চ শারীরিক অসুস্থতার কারণে কারাবন্দী খালেদা জিয়াকে নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরবর্তীতে তার পরিবারের আবেদনে সাড়া দিয়ে চতুর্থবারের মতো মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান শর্ত সাপেক্ষে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে এই সময়ের মধ্যেই তিনি বিদেশে যেতে পারবেন না। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম 6 মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্য শর্ত আপনার বহাল থাকবে। ঝুঁকি বিবেচনা করে বুঝে শুনে ই-কমার্স খাতে বিনিয়োগের জন্য জনগণকে পরামর্শ দিয়েছেন তিনি। যারা এই ব্যাপারে লগ্নি করেন, ইনভেস্ট করেন, তার আগে বুঝে শুনে করবেন, যে আপনারা প্রতারিত যাতে না হন। আপনারা নিজেরা চিন্তা করবেন, এই যে প্রলোভন, এই যে আপনাদেরকে দেখাচ্ছে, এইটা বাস্তবসম্মত কিনা সেইটাও আপনারা নিজেরা চিন্তা করে আপনারা ইনভেস্ট করবেন। অরেঞ্জের সাথে জড়িত বনানী থানার পুলিশ কর্মকর্তাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার। জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা নিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার হীন উদ্দেশ্যে জিয়াউর রহমানকে নিয়ে নিয়মিত মিথ্যাচার করে যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। মাসরুর শাকিলের রিপোর্ট। শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে রোববার প্রেস ব্রিফিং করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানো নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, 75-এর পট পরিবর্তন ও তার সমাধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ফখরুল। জনগণকে বিভ্রান্ত করবার লক্ষ্যে অবৈধ মিথ্যা তথ্য সংসদে উপস্থাপন করে তিনি মূলত জনগণের গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দৃষ্টির আড়ালে রাখার একটা ষড়যন্ত্র করছেন। সভা মনে করে ইতিহাস বিকৃত করে জনগণকে প্রতারণা করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিরুদ্ধে এই ধরনের বিকৃত অপপ্রচার স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ব্যতীত আর কিছু নয়। স্থায়ী কমিটির সবাই জাতীয় সংসদে প্রস্তাবিত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং ভাড়া কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য বিশেষ আইনের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর
নিন্দা জানানো হয়। গত 14, 15, 16 সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক মতবিনিময় সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট সদস্যদের নিয়ে সবার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 21, 22 ও 23 সেপ্টেম্বর। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে, অন্যদিকে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই বিএনপির বিক্ষোভের ঘটনা এ কথাই প্রমাণ করে। তারা আজকে যে ঘরোয়া সিরিজ বৈঠক করছে, এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরি করা। বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে অংশ নিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তিনি হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কের পথে যাত্রা করেছেন। সোমবার ভোর ৪টায় পৌঁছবেন। এর আগে দেশ থেকে রওনা দিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুদিনের যাত্রা বিরতি করেন তিনি। ১৯ থেকে ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং বিভিন্ন সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৫ থেকে ৩০শে সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান করে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলছেন, নির্বাচন কমিশন গঠন এবং জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশ চাইলে যে কোনো সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গাদের জন্য স্থায়ী সুবিধা সৃষ্টির বিশ্বব্যাংকের প্রস্তাব নিয়ে সরাসরি মন্তব্য করেননি তিনি। জানিয়েছেন, ভাষান্তরে যুক্ত হতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সমঝোতা চূড়ান্ত হয়ে আছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেফু। লিখিত বক্তৃতার পর প্রশ্নোত্তরেও গুরুত্ব পেল রোহিঙ্গা ইস্যুটি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের চেষ্টা ও জটিলতার ব্যাখ্যা দিয়ে তিনি বললেন, মানবিক এই সংকটটির সমাধান হচ্ছে না বৈশ্বিক রাজনীতির কারণে। They have not taken a final decision, so it's still parked. As member states, as you will expect, don't have one view on what would be the best way forward. রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী বাংলাদেশে রেখে দেওয়ার বিশ্বব্যাংকের প্রস্তাব বাংলাদেশ প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবের পক্ষেই সাফাই গাইলেন সেফু। So I think it's important to understand that there's a policy that governs the overall funding window, and that's not kind of what is applicable as such to Bangladesh. এই সময় বাংলাদেশের নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ অভ্যন্তরীণ ইস্যুতে ওঠা প্রশ্নের উত্তর দেন মিয়া সেফু। The international community, as is the case in any lead up to an election period in any country, will engage with the players to see how we can be of support. করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্কুল কলেজ খুলে দেওয়ায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক। In-person learning and of course maintaining the health guidelines. লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে আজ থেকে প্রতিদিন ৪ ঘন্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর সিএনজি স্টেশনে ফিলিং বন্ধ ছিল। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী রিজভি নেওয়াজ। যাচ্ছি তার কাছে। রিজভি, ৪ ঘন্টা বন্ধ থাকার পর তো ৮ ঘন্টা আগে সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু হয়েছে, তো এখন যানবাহনের চাপ কেমন দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? বুশরা, এরই মধ্যে দর্শক নিশ্চয়ই জেনে গেছেন যে সরকার বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার জন্য 13 সেপ্টেম্বর এবং 15 সেপ্টেম্বর দুইটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে এবং বলেছে যে প্রথমে 6 ঘন্টা বলেছিল গ্যাস সরবরাহ বন্ধ রাখবে, এরপরে 4 ঘন্টা শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই মুহূর্তে আমি যে সিএনজি পাম্পটার সামনে দাঁড়িয়ে আছি, আসলে এটি বেশ বড়। এখানে ডিজেল, পেট্রোল, অকটেন এবং সিএনজি সব ধরনের এবং এলপিজি সব ধরনের
জ্বালানি সরবরাহ করা হয় এই পাম্প থেকে। তো আমি আসলে স্বাভাবিক অবস্থায় মনে হচ্ছে আমার কাছে যে খুব যে ভিড় সিএনজি নেয়ার জন্য যে যানবাহনগুলো তেমনটি বলা যাচ্ছে না এই মুহূর্তে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে দর্শক হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে 2 দিন আগে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA তারা আসলে সুতা এবং কাপড় উৎপাদক যে এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা জানিয়েছে যে গ্যাসের যে অপ্রতুল অবস্থা সেই কারণে তাদের যে কারখানাগুলো রয়েছে নারায়ণগঞ্জ, সাভার, মানিকগঞ্জ এই এলাকায়, তো এই কারখানাগুলো তো কিন্তু উৎপাদন যে ক্ষমতা সেই ক্ষমতার 70% তারা আসলে ব্যবহার করতে পারছেন না, মানে বন্ধ আছে 70% মেশিনারিজ। তো আমি এই পাম্পটির যে একজন ব্যবস্থাপক এই মুহূর্তে আছেন, আমি ওনার কাছে একটু জানতে চাইবো জনাব রফিকুল ইসলাম যে আপনারা আসলে এই যে পাম্প বন্ধ থাকার পর যে খুললেন 4 ঘন্টা যে বন্ধ ছিল, তো সেই সময় ভিড়টা কেমন ছিল, কি মানে যানবাহনের? 6টার পর অনেক ভিড় ছিল, 6টার দিকে। আগে আপনার করোনার টাইমে আনলিমিটেড 24 ঘন্টা গ্যাস সরবরাহ ছিল। এখন এই সংকটটা সিএনজি ড্রাইভাররা সংকট পূরণ করতে পারে না, সেই জন্য আপনার 6টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকার কারণে তাদের একটা এই যে কয়দিন এরকম চলবে এরকম আপনাদের বলেছে সরকার কিছু? না, সরকার এরকমভাবে কিছু বলে না। এর আগে আপনার 6 ঘন্টা বন্ধ থাকার কথা ছিল, ওইটা স্থগিত করছে। ওইটা স্থগিত করে 4 ঘন্টা নিয়ে আসছে, 6টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকবে। সরকার যখন পরবর্তী নির্দেশ দিবে তারপর থেকে আবার এটা সচরাচর চালু হবে। বুশরা, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পেট্রো বাংলার সঙ্গে যে মিটিংটি করে সেই মিটিংয়ে আসলে এই 3 ঘন্টার দাবি ছিল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের, তো সেটি শেষ পর্যন্ত সরকার 4 ঘন্টা সিদ্ধান্ত নিয়েছে। বাট কত দিন এরকম চলবে সেটি আসলে জানানো হয় নাই। বুশরা, ধন্যবাদ রিজভি আপনাকে। ফাইজার ও মডার্নার ভ্যাকসিন হাতে আসার সাথে সাথে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনবে সরকার। রবিবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শীঘ্রই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকার আওতায় আনা হবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে এই মুহূর্তে করোনা টিকার মজুদ আছে 1,25,00,000 ডোজ। এই পর্যন্ত দেশে করোনা টিকা এসেছে প্রায় 4,93,00,000-এর বেশি। এর মধ্যে চলতি মাস থেকে প্রতি সপ্তাহে 50 লাখ ডোজ হিসেবে প্রতি মাসে 2 কোটি ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসবে। এছাড়াও কোভ্যাক্স থেকে 50 লাখ ফাইজারের টিকাও আসার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকে মাসে 1 দিন ক্যাম্পেইন করে 1 কোটি এবং নিয়মিত টিকাদান মিলিয়ে 2 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সামনের দিনগুলোতে আমরা প্রয়োজনীয় টিকা পাবার উৎসটাকে নিশ্চিত করেছি এবং এই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে 1 কোটি টিকা দেয়া সহ প্রতি মাসে প্রায় 2 কোটির মতন টিকা দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতি সপ্তাহে নির্ধারিত 1 দিন ওয়াক-ইন ভিত্তিতে নিবন্ধিত অনিবন্ধিত 60 ঊর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করতে বলা হবে। শিশুদের উপযোগী ফাইজার ও মডার্না টিকা হাতে না আসা পর্যন্ত মৃত্যু ঝুঁকিতে থাকা প্রবীণ ও উদ্দিষ্ট জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। করোনার 3য় দফা সংক্রমণ রোধেও কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনকে মাথায় রেখে কিভাবে দ্রুততম সময়ে এই শিশুদেরকে টিকার আওতায় আনা যায়। আপনারা জানেন যে আমাদের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, কাজে এই কাজটি দ্রুততম সময়ে করার জন্য আমাদের উপর নির্দেশনা আছে, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। বিমানবন্দরে RT-PCR মেশিন স্থাপনে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বাকি কাজ করবে সিভিল এভিয়েশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। বুশরা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। সাফ ফুটবলের মাত্র কয়েকদিন আগে দলের হেড কোচ পরিবর্তন হওয়ায় কিছুটা এলোমেলো বাংলাদেশ ফুটবল দল।
আজকের আয়োজনের শুরুতেই সেই খবর। সাফ ফুটবল শুরুর বাকি মাত্র 11 দিন, তবে শুরুর আগে এলোমেলো অবস্থায় বাংলাদেশের ফুটবল। কোথায় এখন টুর্নামেন্ট নিয়ে কৌশল নির্ধারণে ব্যস্ত থাকার কথা ম্যানেজমেন্টের, কিন্তু দলের কোচ নিয়েই চলছে টানা হেচড়া। হঠাৎ করেই আগের হেড কোচ জেমি ডেকে সরিয়ে দায়িত্বে আনা হয়েছে বসুন্ধরা ক্লাবের কোচ অস্কার ব্রুজেনকে। মঙ্গলবার থেকে এই স্প্যানিয়ার্ড কোচের তত্ত্বাবধানে থাকবে জামাল সোহেল তপুরা। আর সেদিন থেকেই শুরু হবে আসন্ন সাফ ফুটবলের জন্য জাতীয় দলের ক্যাম্প। আদিল আহমেদ শানের রিপোর্ট। বসুন্ধরা কিংস এবং আবাহনীর মধ্যকার বিপিএল ফুটবলের শেষ ম্যাচের পরই বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের দায়িত্ব বুঝে নেবেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন। নতুন দল ও কোচিং স্টাফ নিয়েও বাফুফের কোনো আপত্তি নেই জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার। যেহেতু উনি বসুন্ধরা টিমের কোচের দায়িত্বে আছেন, তো উনি ওনার ওই জায়গাটাতেই আপনারা আগামীকালকে পর্যন্ত কনসেন্ট্রেট করতে চান প্রপারলি। ওনারও চয়েস থাকতে পারে এবং উনি যখন টিম দেবেন সেই টিমটাই আমাদেরকে এখন চূড়ান্ত টিম। আগে যে টিম ছিল সেটাকে আমরা এখন আর ভাবছি না, ওনার টিমের অপেক্ষায় আছি। অব্যাহতি পাওয়া ইংলিশ কোচ জেমিডের সঙ্গে আরও 1 বছর বাফুফের যে চুক্তি তা নিয়েও ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। তবে ব্রুজেনের সঙ্গে এখনো কোনো লিখিত চুক্তি করেনি বাফুফে। অস্কার ব্রুজেন অলসো ইজ ভেরি এক্সাইটেড টু টেক চার্জ দ্য ন্যাশনাল টিম। সে কি অফিসিয়ালি কোনো সাইন করছে বাফুফেতে যে আমি বাংলাদেশের কোচ? দ্যাট ইজ নট নিডেড। অনস ই ভার্বালি অ্যাগ্রিড, বাকি যদি কাগজে কলমে কিছু দরকার থাকে সেটা আমরা তার সাথে করে নিব। 1 অক্টোবর শুরু সাফ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবারই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার নারী ফুটবল দলের আপডেট। এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাই পর্বে বড় পরাজয় হজম করেছে সাবিনা কৃষ্ণারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে 5-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে জর্ডান। উজবেকিস্তানের মাঠে খেলার প্রথমার্ধে 2-0 পিছিয়ে পড়ে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করে র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা জর্ডানের মেয়েরা। 22 সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এবার নারী ক্রিকেট দলের খবর। আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সাম্প্রতিক সময়ে খেলা প্রায় সব ক্রিকেটারই আছেন প্রাথমিক তালিকায়। জিম্বাবুয়ের মাঠে 16 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত হবে নারীদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। 21 সেপ্টেম্বর থেকেই বিসিবির একাডেমি গ্রাউন্ডে শুরু হবে নারী ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। আর 26 সেপ্টেম্বর থেকে ক্যাম্পটি স্থানান্তরিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। 3 মৌসুম পর বাংলাদেশের হকিতে দলবদল শুরু হয়েছে, কিন্তু প্রথম দিনটা ছিল একেবারেই নিষ্প্রাণ। আগের দিন খেলোয়াড় নিয়ে উত্তেজনা ছড়ালেও এদিন অনুপস্থিত ছিল মোহামেডান এবং মেরিনার ইয়াংস ক্লাব। আবাহনী লিমিটেড ছাড়া আর তেমন কোনো ক্লাবই আসেনি ফেডারেশন আয়োজিত দলবদলে। সাদি মাহমুদের রিপোর্ট। 2018 সালের পর মাঠে গড়ায়নি হকি লীগ। এর মাঝে হকি ফেডারেশন কোনো টুর্নামেন্টও আয়োজন করতে পারেনি। সার্ভিসেস বাহিনী ছাড়া অন্য খেলোয়াড়রা বলতে গেলে খেলা থেকেই দূরে ছিলেন। দলবদলের প্রথম দিন বড় ক্লাবগুলোর মধ্যে ঢাকা আবাহনী শুধু মাঠে আসে। অন্য ক্লাবের কয়েকজন খেলোয়াড় ফেডারেশন থেকে নিজের ফর্মটি সংগ্রহ করেছে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তাদের মাঝে কিছুটা হতাশা তো রয়েছেই। প্রত্যেকটা খেলাই চলতেছে একমাত্র হকি বাদে, যেহেতু আবার নতুন করে লিগ শুরু হইতেছে। আমার প্রত্যাশা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এবার লিগটা আমাদের শেষ হবে। এবার জাতীয় দলের এক ঝাঁক খেলোয়াড় নাম লিখিয়েছে আবাহনীতে। 3 বছর পর হতে যাওয়া লিগে শিরোপাতেই চোখ ঐতিহ্যবাহী ক্লাবটির। আমাদের হকি মাঠে খেলা থাকলে তো আমাদের খুবই ভালো লাগে। এতদিন পর লিগ হচ্ছে, আমরা খুব আশাবাদী ছিলাম, অত স্বপ্ন পূরণ হচ্ছে। প্লেয়ারদের রুজি রোজগার যেটা সেটা অনেকটাই কাভার হবে ইনশাআল্লাহ আশা করি। তো আমি এটাই সবসময় বলি যে যেন কন্টিনিউ আমাদের লিগটা হয়, যেন প্লেয়াররা মাঠে থাকে, এটাই আমাদের চাওয়া। আমরা কখনো সেকেন্ড হওয়ার জন্য টিম বানাই না, সো আমাদের টার্গেট সে চ্যাম্পিয়ন করার জন্য, এবং আমরা যেই দল গঠন করেছি আমরা আশা রাখি চ্যাম্পিয়ন হতে পারবো। দলবদলের আগের দিন মোহামেডান ও মেরিনার ইয়াংস ক্লাব খেলোয়াড় নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে। ফেডারেশনও বিষয়টি অবগত আছে। লিগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। একটা ক্লাব থেকে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, সেটা লিগ কমিটি দেখবে। যদি সেই অভিযোগের কোনো কিছু পয়েন্ট থাকে, আপনার বায়োলজির মধ্যে যদি ইনক্লুড থাকে, সেক্ষেত্রে বায়োলজি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই দলবদল। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাকি অংশ। গত মে মাসে 29টি ম্যাচ হওয়ার পর করোনা প্রাদুর্ভাব স্থগিত করা হয় আইপিএল।
বাকি 31টি ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবুধাবিতে। চেন্নাই সুপার কিংসের দেওয়া 157 রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ খবর পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সংগ্রহ 4 উইকেটে 58 রান। 81 বছর বয়সে মারা গেছেন সাবেক ইংলিশ ফুটবলার জিমি গ্রিভস। তার পুরো নাম জেমস পিটার গ্রিভস। ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও এই ফরওয়ার্ড খেলেছেন চেলসি এবং টটেনহাম হটস্পারে। 2012 সালে স্ট্রোকে আক্রান্ত হলেও পরবর্তীতে সুস্থ হয়ে উঠেছিলেন। 2015 সালে দ্বিতীয়বার স্ট্রোকের পর থেকেই জিমি অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পুরনো ক্লাব টটেনহাম। টটেনহামের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। এই ক্লাবের হয়ে 266 গোল করেছেন জিমি গ্রিভস। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে টানা 3 মৌসুমে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেন জিমি। 57টি ম্যাচ খেলে 44 গোল করেছেন জিমি। জাতীয় দলের হয়ে সর্বাধিক 6টি হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন জিমি গ্রিভস। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি বুশার কাছে। ধন্যবাদ রাহুল আপনাকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দলের দুঃসময়ে যারা আওয়ামী লীগের পাশে ছিলেন তাদেরকে নেতৃত্বে বসানো হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি অপকর্মে জড়িতদের কোনো স্থান আওয়ামী লীগে নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত 13.5 বছর ধরে যারা আওয়ামী লীগ করছেন, অতীতে করেন নাই, তারা কিন্তু আওয়ামী লীগের দুঃসময় দেখে নাই। যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল, দুঃসময়ে নেত্রীর পাশে ছিল, দলের পাশে ছিল, দ্বিধান্বিত ছিল না। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তিকে মিথ্যাচার বলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। দেশ দুটি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছে মন্তব্য। দিন যেমনই উদ্যোগ নিয়েছে। বিডার 17টি সার্ভিস আছে, আর এনআইডি এবং ই পেমেন্ট 19টি সার্ভিস। এটি গর্ব করার মতো। আরও 13টি প্রতিষ্ঠানের যে সার্ভিসগুলি আমার এখানে এখন ইন্টিগ্রেটেড আছে উইথ বিডা ওএসএস। জানার চেষ্টা করছি যে কেন এটি হচ্ছে না। ইন্টিগ্রেটেড আছে কিন্তু সার্ভিস খুব বেশি হচ্ছে না। সরকারের এই উদ্যোগের সুফল পুরো পেতে চান ব্যবসায়ীরা। বিডা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছেন, বাট ওইরকম সাকসেসফুলি কিন্তু তারা এখনো হতে পারে না। ইকোনমিক জোনে একজন বিদেশি বিনিয়োগকারী আসবে, উনি কোথায় যাবে? বিডার ওয়ান স্টপে যাবে নাকি বেজার ওয়ান স্টপে যাবে? আর সেখানে যদি কেউ একটা টেকনোলজি জাতীয় কোনো বিনিয়োগ করতে চায়, উনি কি হাইটেক পার্কের ওয়ান স্টপে যাবে নাকি বিডার ওয়ান স্টপে? এই যে এতগুলো ওয়ান স্টপ সার্ভিস, এটা কিন্তু একটু কনফিউজিং হয়ে যায়। করোনাকালেও বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের গল্প জানাতে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে 28 নভেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বিডা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় বেইজিংয়ের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার করা নিরাপত্তা চুক্তি নিয়ে দেশ দুটি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্য দিয়ে দেশ দুটি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি। অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি সহায়তা দিতে অকাস নামের চুক্তির কারণে 2016 সালে অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের সই করা $37 বিলিয়ন একই ধরনের চুক্তি হুমকির মুখে পড়েছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। অকাস সইয়ের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেশ কয়েকজন কূটনীতিক। চীন বলছে এই চুক্তি স্নায়ু যুদ্ধের মানসিকতা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কাঁচের তৈরি শিল্পকর্ম প্রদর্শনী চলছে। স্টেট হেরমিটেজ মিউজিয়ামে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা শিল্পীর 500টিরও বেশি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে কাঁচের একটি ঝাড়বাতি। কালো এই ঝাড়বাতিটি মাথার খুলি, পশুর হাড় এবং কাঁকড়ার অবয়বের মাধ্যমে মানুষের বিষণ্ণতার রূপ ফুটিয়ে তুলেছে। 31 অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে এসিআই এর সোনালিকা ডে উদ্বোধন হয়েছে। এসিআই সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানের উদ্বোধন করেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। আরও অংশ নেন ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, এসিআই মোটরসের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা। কৃষকদের নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহারের জন্য প্রতি বছর দেশব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সোনালিকা ডে আয়োজন করে এসিআই মোটরস। সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস প্রদান, কৃষকদের সাথে মতবিনিময় সভা, উদ্যোক্তাদের সম্মাননা প্রদান এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দিনটি পালন করা হয়। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল বলেন, কর্মক্ষম তরুণ সমাজকে মাদকমুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ। তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে 2041 সাল নাগাদ উন্নত বাংলাদেশের লক্ষ্য ব্যর্থ হয়ে যাবে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বক্তৃতা করেন রাজশাহী মহানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জাফরুল্লাহ কাজল, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি এবং উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সভায় মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা ও জনবল বাড়ানো এবং চিকিৎসার মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবার রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মেহেরপুরে অতি বর্ষণে মরিচ গাছে পচন ধরেছে। বাজারে দাম এখনো কিছুটা স্থিতিশীল থাকলেও দিনে দিনে ফলন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছে চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। অতিবৃষ্টিতে মেহেরপুরে অধিকাংশ মরিচ খেতে পচন ধরেছে, অথচ চারা রোপণের সময় আবহাওয়া ভালো থাকায় গাছ হয়েছিল ভালো। পাশাপাশি চাষিরা বাজার দরেও সন্তুষ্ট ছিল। হঠাৎ বৃষ্টিতে মরিচ খেতে দেখা দিয়েছে বিভিন্ন রোগ, শুকিয়ে মরে যাচ্ছে অধিকাংশ গাছ। এবার মরিচের দাম ভালো, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে এই মরিচ আপনার মরে যাচ্ছে। অতিরিক্ত বর্ষার কারণে ঝালের পাতা কুকড়া পড়ে গেছে, গেলে পরে ফুলদানি সব ধরে যাচ্ছে। হ্যাঁ, আবার পচা লেগে যাচ্ছে, মাথায় কুকড়া লেগে যাচ্ছে। মরিচ খেতে সঠিক পদ্ধতি ও পরিমিত পরিমাণে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। জমা পানি নিষ্কাশনের মাধ্যমে সেগুলো দূর করা, পাশাপাশি যাতে রোগবালাই দ্বারা আক্রান্ত না হয় সেই জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থাপনা হিসেবে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক গোড়ায় এবং গাছ স্প্রে করার জন্য আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলায় এবার 4000 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে, হিসেব কৃষি বিভাগের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘ 80 বছর পর গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বিলুপ্ত প্রজাতির নীলগাইয়ের জোড়া শাবক জন্ম নিয়েছে। উত্তরবঙ্গ থেকে উদ্ধার হওয়া নীলগাই যুগল বাচ্চা দুটির জন্ম দিয়েছে। শমিক আহমেদের রিপোর্ট। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে গত 1 আগস্ট জন্ম নেয় বিলুপ্ত প্রজাতির নীলগাইয়ের শাবক দুটি। সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে প্রথমবার বাচ্চা দেয় নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয় মা ও 2 শাবক। যেহেতু বাচ্চাগুলো শিয়ালে খেয়ে ফেলতে পারে, জন্মগ্রহণ করার 15 থেকে 20 দিন আগে স্ত্রী এবং পুরুষ দুটোকে আলাদা করে সুন্দর করে একটা জায়গায় রেখেছিলাম, ছোট একটা জায়গায়, যেখানে সুপারভিশনটা বাড়ানো যায়। আমরা 1 তারিখে আর কি দুটোই বাচ্চা দেখতে পাই, কিন্তু ওরা আসলে স্বাভাবিক কারণে হাইড করার যাতে টেন্ডেন্সি থাকে যে ওদের বাচ্চাকে রক্ষা করবে। আজকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা ক্যামেরা ট্র্যাপিং এর ছবি।
এটা আমরা আসলে ছবি নিতে পারি নাই, চেষ্টা করেছি। 2019-এ স্ত্রী ও গত বছর পুরুষ নীলগাইটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে স্থানীয়দের হত্যার হাত থেকে উদ্ধার করে সাফারি পার্কে আনা হয় তাদের। জুটি বাঁধার বছর পার হতেই শাবক দুটি জন্ম দিল তারা। 80 বছর আগে থেকে প্রকৃতি থেকে এটা নিয়ে চলে গেছে, তো ওইটাও একটা চেষ্টা ছিল আসলে নীলগাইটা যদি আবার ফিরিয়ে আনা যায়, সেই জন্য আমরা আসলে বাড়তি এটা যত করেছি, এটা খুব বেশি কষ্ট করছি এইগুলো নিয়ে। 11 মাস জুটি বাঁধার পর আমি বলবো যে এর সুফলটা আমরা পেয়েছি। অগস্ট মাসের 1 তারিখে 2টা বাচ্চা হয়েছে। বাংলার প্রকৃতি থেকে হারিয়ে গেছে হরিণ প্রজাতির নীলগাই। বিভিন্ন সময় বাংলাদেশে আসা নীলগাইগুলোর নির্মম মৃত্যু হয়েছে স্থানীয়দের হাতে। শিক্ষা বিনোদনের পাশাপাশি বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে উঠেছে প্রাণী সংরক্ষণের গুরুত্বপূর্ণ এক স্থান। উট পাখি থেকে শুরু করে সর্বশেষ নীলগাইয়ের প্রজনন তার বাস্তব প্রমাণ। সম্প্রতি বিজিবির কাছে উদ্ধার হওয়া নীলগাইটি বঙ্গবন্ধু সাফারি পার্কে দেওয়া হলে প্রাণীটি পেতে পারে নিরাপদ আবাস। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। মহাকাশে 3 দিনের ভ্রমণ শেষে 4 জন শৌখিন নভোচারী পৃথিবীতে সফলভাবে অবতরণ করেছেন। এই প্রথম কোনো সামরিক সদস্য ছাড়া একটি দল পৃথিবীর কক্ষপথে ঘুরে আসলো। বুধবার ফ্লোরিডা থেকে ওই 4 নভোচারীকে নিয়ে দ্য ইন্সপিরেশন 4 নামে একটি ক্যাপসুল মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। মহাকাশে ভ্রমণ শেষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টায় আটলান্টিকে সফলভাবে অবতরণ করে। এ নিয়ে চতুর্থবার মহাকাশে নভোচারী পাঠালো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এই ভ্রমণে কত টাকা খরচ হয়েছে প্রতিষ্ঠানটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে টাইমস ম্যাগাজিনের ধারণা, মহাকাশ ভ্রমণে জনপ্রতি কমপক্ষে 20 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের বহদ্দারহাট শাখার নতুন ঠিকানা তৈয়বা মার্কেটের 2য় ও 3য় তলায়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংবাদে আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদটস বিরতির পর জানিয়ে ফিরব। দেশি বিদেশি কোম্পানির ওষুধ নকল করে উৎপাদন ও বিক্রির অভিযোগে 3 জন গ্রেফতার, কুরিয়ারে সারা দেশে ছড়িয়ে দেওয়ার তথ্য। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশীয় নামি দামি কোম্পানির ওষুধের পাশাপাশি বিদেশি ওষুধ নকল করে উৎপাদন ও বিপণন করছে একাধিক চক্র। মিটফোর্ড কেন্দ্রিক এমন চক্রের 3 জনকে নকল ওষুধ সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, নকল ওষুধের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানোর ইচ্ছে থাকলেও তাদের জনবল সংকট রয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশি বিদেশি নানা ওষুধ নকল করে বাজারজাত করছে অসাধু চক্র। এসব ওষুধ তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়। শনিবার রাজধানীর মিটফোর্ডের ওষুধের পাইকারি মার্কেট থেকে 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। যেসব দোকান এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইউনানি লাইসেন্স নিয়ে কিংবা আপনার হোমিওপ্যাথিক লাইসেন্স নিয়ে যারা অন্য ব্র্যান্ড আইটেম তৈরি করছে তাদেরও আমরা তালিকা তৈরি করেছি। এদের ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্র্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। বাজারে নকল ওষুধের সরবরাহ বন্ধ করা যাচ্ছে না কেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে তার সদুত্তর নেই। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেফ মেডিসিন সেফ না হলে যেটা হয়, দেন মূল সমস্যা হয় কিডনিতে, লিভার এবং কিডনি। যদিও আমাদের জনবল সংকট রয়েছে, আমাদের সর্বমোট জনবল 720 জন, যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন, বাকিগুলো আমাদের ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। ওষুধ কেনার আগে তার রেজিস্টার্ড কিনা যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মানুষ তো খাচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এক এক সময় এক এক কথা বলছেন। প্রতিমন্ত্রী বলেন, কারো চক্রান্তে গণতন্ত্র ব্যাহত হবে না। জনগণ যাকে ভোট দেবে তারাই আগামীতে সরকার গঠন করবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নিয়ে জেলা প্রশাসকের মিথ্যা বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AHM জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান, আনোয়ারুল ইসলাম চৌধুরী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মন্তোষ বড়ুয়া, আব্দুর রশিদ সহ অন্যরা। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক। চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জামশেদ খন্দকারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিভাগীয় উপজেলা চেয়ারম্যান, সমিতির সভাপতি ও রাজন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান MA মোতালেব, জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি সহ অন্যরা। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তান ছাড়তে সহায়তার জন্য PCB কে নিউজিল্যান্ডের ধন্যবাদ। দুবাইয়ে কোয়ারেন্টাইনে কিউইরা।